আসসালামু আলাইকুম। যে সবাই কেমন আছেন? সেপারেশনের আমরা এখনো পর্যন্ত 6টি পদ্ধতি জেনেছি, ঠিক আছে। আর আরেকটি বাকি আছে, সেই বাকিটা কি? মৃত্যুজনিত। আমরা আজকে মৃত্যুজনিতটা শিখব। তো 6টা পদ্ধতির টার্মিনেশন, রিজাইন, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, আরেকটা পেয়েছি আমরা অবসর। রিজাইনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 2 মাস আগে রিজাইন দিতে হয়। 2 মাস আগে রিজাইন না দিলে কি করতে হবে? ওই সমপরিমাণ টাকা কর্তৃপক্ষকে বা মালিককে প্রদান করতে হবে। রিজাইনের ক্ষেত্রে বেনিফিট ছিল, কেউ যদি কোনো কোম্পানিতে 5 বছরের বেশি এবং 10 বছরের কম কাজ করেন, তাহলে তিনি প্রতি বছর কাজের জন্য 14 দিনের সার্ভিস বেনিফিট পাবেন। আর কেউ যদি 10 বছরের অধিক সময় কাজ করেন, প্রতি বছর কাজের জন্য 30 দিনের সার্ভিস বেনিফিট পাবেন। ভেরি গুড। আচ্ছা, এটা গেল রিজাইনের ক্ষেত্রে। ওকে। আর যদি কাউকে টার্মিনেশন করা হয়, সেই ক্ষেত্রে কী বেনিফিট পাবেন? কাউকে টার্মিনেশন করতে হলে তাকে আজকে যদি টার্মিনেশন করতে হয়, তাকে আজকেই 4 মাসের বেতন বলতে কোন বেতন? মূল মজুরি দিয়ে দিতে হবে, অথবা 4 মাস আগে তাকে নোটিশ দিয়ে বলতে হবে 4 মাস পরে আপনার জব অবসান ঘটবে, আপনার চাকরির অবসান ঘটবে। আচ্ছা, এই ক্ষেত্রে আর সে কী কী বেনিফিট পাবে? প্রতি বছরের জন্য একটা করে বেসিক পাবে। এখন এইটার ক্ষেত্রে কি কোনো কন্ডিশন আছে? 2 বছর, 3 বছর, 4 বছর? এটার ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, রাইট, এটা পাবে। পাশাপাশি আর কী কী সার্ভিস, আর কী কী পাবে? তার আনলিমিটেড টাকা যদি থেকে থাকে, আদার্স যদি কোম্পানি অন্য কোনো ফান্ড থেকে থাকে, প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি, প্রফিট পার্টিসিপেশন ফান্ড যা আছে, অন্যান্য কিছু থাকলে সে সেইগুলোও পাবে। আমরা শ্রমিকের শ্রেণীবিভাগ শিখেছিলাম। তো শ্রমিকের শ্রেণীবিভাগে শ্রমিক কত প্রকার? 7 প্রকার। 7 প্রকার শ্রমিক সংজ্ঞা, ঠিক আছে। প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে শিক্ষাধীন, তারপরে বদলি শ্রমিক, সাময়িক শ্রমিক, অস্থায়ী শ্রমিক, শিক্ষানবিশ শ্রমিক, স্থায়ী শ্রমিক এবং মৌসুমী শ্রমিক। এই হচ্ছে শ্রমিকের 7 প্রকার। আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের কোনো ফ্যাক্টরিতে শিক্ষাধীন শ্রমিক নেয়, এটা খুব কম ফ্যাক্টরিতেই। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি? স্থায়ী শ্রমিক নেই। গার্মেন্টস সেক্টরিতে এর বেশি লাগে না, ঠিক আছে। ওই 3 মাস পর্যন্ত সে প্রবেশন পিরিয়ডে থাকে, তারপরে সে পার্মানেন্ট শ্রমিকে রূপান্তরিত হয়ে যায়। তাকে চিঠি যদি না হয়, সেই ক্ষেত্রে তাকে চিঠি দিতে হয়। চিঠি দিয়ে তাকে আরও 3 মাস বাড়ানো যায়, কিন্তু চিঠি না দিলে সে অটোমেটিক পার্মানেন্ট বা স্থায়ী শ্রমিকে পরিণত হবে। তাহলে শিক্ষাধীন শ্রমিকটা কি? কোনো শ্রমিককে শিক্ষাধীন শ্রমিক বলা হইবে যদি কোনো প্রতিষ্ঠানে তাহার নিয়োগ প্রশিক্ষণার্থী হিসাবে হয় এবং প্রশিক্ষণকালে তাকে ভাতা প্রদান করা হয়। এই শিক্ষাধীন শ্রমিকটা করতে গেলে একটি জটিলতা আছে। আমি এদিন আপনাদেরকে বলছিলাম, তার জন্য আলাদা একটা তাদের সেকশন থাকবে। সেই সেকশনে তারা আধাবেলা পড়াশোনা করবে, আধাবেলা কাজ শিখবে, ঠিক আছে। তারা কাজ শেখার পরে, কাজ যাচাই বাছাই হওয়ার পর তারা অপারেটর হিসেবে ফ্লোরে নিয়োগ পাবে। তাদেরকে দিয়ে কিন্তু শিক্ষাধীন থাকা অবস্থায় ফ্লোরে, মানে যে মালটা শিপমেন্ট হবে, সেই কাজে লাগানো যাবে না যতদিন পর্যন্ত তার শিক্ষাধীন পিরিয়ড শেষ না হয়েছে। কেন লাগানো যাবে না? কারণ তাকে যদি সার্টিফাইড না করেন, সে যদি মেশিনে গিয়ে কাজ শুরু করে, 2 রকমের সমস্যা হতে পারে। এক, সে মেশিনে কোনো রকমের ভুল করে ফেলতে পারে, অথবা যেই প্রোডাক্টটা সে সেলাই করবে সেটা হয়তো প্রপারলি নাও হতে পারে। এই জন্য শিক্ষাধীন অবস্থা থেকে সে সার্টিফাইড হবে, সে এখন অপারেটর হিসেবে উপযুক্ত, তাকে প্রোডাকশন ফ্লোরে এখন প্রমোটেড করা যেতে পারে। শিক্ষানবিশ এবং স্থায়ী শ্রমিক। শিক্ষানবিশ শ্রমিকটাকে ইন্টারেস্টিং জিনিস যে কোনো শ্রমিককে শিক্ষানবিশ শ্রমিক বলা হইবে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো স্থায়ী পদে তাকে আপাতত নিয়োগ করা হয় এবং তাহার শিক্ষানবিশ কাল সমাপ্ত না হয়ে থাকে। শিক্ষানবিশ শ্রমিক কিন্তু এক ধরনের স্থায়ী শ্রমিক, কারণ এই শিক্ষানবিশ শ্রমিকটাই কি হবে? 3 মাস পরে সে স্থায়ী শ্রমিকে পরিণত হবে। এই শিক্ষানবিশ শ্রমিক কেন বলা হচ্ছে? কারণ শিক্ষানবিশ কালে তাকে ওই যে কাজটার জন্য তাকে নেওয়া হচ্ছে, সেই কাজটা থেকে তাকে শিক্ষা দেওয়া হবে এবং শিক্ষানবিশ কালে যদি সে পারফরমেন্স দেখাতে না পারে, যোগ্যতা দেখাতে না পারে, তাহলে সেও চাকরি ছেড়ে চলে যেতে পারে, মালিকও তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন। সেই ক্ষেত্রে আইনগত যে অন্যান্য বাধ্যবাধকতাগুলো আছে, হ্যাঁ, ওই জটিলতাগুলো আর শ্রমিককে পোহাতে হবে না, মালিককেও পোহাতে হবে না। হ্যাঁ, মৌসুমী শ্রমিক আছে। কোনো শ্রমিককেও এই যে 6 নম্বরটা মৌসুমী শ্রমিক বলা হইবে যদি কোনো প্রতিষ্ঠানে মৌসুম
কালে কোনো শ্রমিককে মৌসুমি কাজে নিয়োগ করা হয় এবং মৌসুম চলাকালীন পর্যন্ত কর্মরত থাকেন, সেটা হচ্ছে ওই যে দেখবেন আখ মারাই, ধান কাটা মৌসুমি শ্রমিক লাগে, রাইট। আমাদের তো এই ইন্ডাস্ট্রিগুলোতে এরকম লাগে না। আমাদেরকে লাগবে আমাদেরকে লাগবে 3 ধরনের শ্রমিকটা আমাদের লাগবে: শিক্ষাধীন, শিক্ষানবিশ আর স্থায়ী শ্রমিক। ওকে, 6 প্রকারের মধ্যে 3 প্রকারটাই আমাদের কন্টিনিউ থাকে। তো 6 নম্বরে কী আছে? স্থায়ী শ্রমিক। কোন শ্রমিককে স্থায়ী শ্রমিক বলা হইবে? যদি কোনো প্রতিষ্ঠানে তাকে আপাতত স্থায়ীভাবে নিযুক্ত করা হয় অথবা প্রতিষ্ঠানে তার শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করিয়া থাকেন, তাহলে স্থায়ী শ্রমিককে আলটিমেটলি শিক্ষানবিশ শ্রমিকই তার কাজটা দক্ষতার সাথে সম্পন্ন করার পরে তিনি স্থায়ী শ্রমিকে পরিণত হচ্ছেন বা প্রমোটেড পাচ্ছেন। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমি বলে দিচ্ছি। শ্রমিকগণের শ্রেণী বিভাগ এবং শিক্ষানবিশকাল। আর কেরানি সংক্রান্ত কাজে নিযুক্ত কোনো শ্রমিকের শিক্ষানবিশকাল হইবে 6 মাস এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে এই সময় হইবে 3 মাস। তবে শর্ত থাকে যে একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে তাহার শিক্ষানবিশকাল আরও 3 মাস বৃদ্ধি করা যাইবে যদি কোনো কারণে প্রথম 3 মাস শিক্ষানবিশকাল তার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়। আরও শর্ত থাকে যে শিক্ষানবিশকাল শেষে বা 3 মাস মেয়াদ বৃদ্ধি শেষে কনফার্মেশন লেটার দেওয়া না হইলে উপধারা 7-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিককে স্থায়ী শ্রমিক বলিয়া গণ্য করা হইবে। আমরা এই জায়গাটাতে আমরা আলোচনা করে ফেলছি, কোনো শ্রমিক 3 মাসের মধ্যে সে কি হবে? প্রমোটেড পাবে। যদি দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এটা আরও 3 মাস বৃদ্ধি করা যাবে। আমরা এই আলোচনাটা আগে একবার করছি। এখানে ইম্পর্টেন্ট যে কথাটা আসছে, কেরানি সংক্রান্ত কাজে যারা হাতে কলমে কাজ করেন, আমাদের কয়টা পরিচ্ছেদ আছে? এই মজুরি গ্যাজেটের মধ্যে 2টা, ক পরিচ্ছেদ এবং খ পরিচ্ছেদ। খ পরিচ্ছেদে দেখবেন কেরানি সংক্রান্ত কাজ, যেমন এই যে অফিস সহকারী, অ্যাকাউন্ট সহকারী, এরকম আছে না? আচ্ছা, ওই জায়গার জন্য কি বলা হয়েছে? কাজে কেরানি সংক্রান্ত কাজে নিযুক্ত কোনো শ্রমিকের শিক্ষানবিশকাল হইবে কয় মাস? 6 মাস। তাদের ক্ষেত্রে কিন্তু 3 মাস না, 3 মাস কাদের ক্ষেত্রে? শ্রমিকের ক্ষেত্রে, ঠিক আছে। আবার দক্ষ শ্রমিকের ক্ষেত্রে সেটা কি হবে? 3 মাস পর্যন্ত আরও বাড়ানো যাইতে পারে, তার যদি দক্ষতা প্রমাণ না করে। কিন্তু কেরানি সংক্রান্ত কাজে শুরুতেই কত মাস বলে দিয়েছে? 6 মাস বলে দিয়েছে। এবং ঠিক আছে, এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে এই সময় হবে 3 মাস। এই শ্রমিকের 7 প্রকার আমরা মাথায় রাখতে হবে, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করা যাবে না। সাময়িক শ্রমিক তাকে বলা হয়। সাময়িক মানে কি? এই যে সাময়িক কাজ, এই আছে এই নাই, ঠিক আছে। যেমন আপনার একটা হঠাৎ করে ফ্যাক্টরিতে কাজ আসলো বা কোথাও কাজ আসলো, একটা ইটের দেয়াল দিতে হবে, তাদেরকে আপনি কত দিনের জন্য নেবেন? 7 দিন বা 8 দিন। তো এইগুলো হচ্ছে সাময়িক শ্রমিক, যে কাজটা এই আছে এই নাই। কিন্তু সাময়িক শ্রমিক দিয়ে আপনি দিনের পর দিন কাজ করাতে পারবেন না। সাময়িক দিনের পর দিন কাজ করালে আইনের একটা রায় আছে, সে যেটা একটা ফ্যাক্টরি ক্ষেত্রে ঘটছিল, একটা ওষুধ কোম্পানির ক্ষেত্রে ঘটছিল, আইনের রায় দিয়েছে। তারা কি করত? দিনের পর দিন তারা সাময়িক শ্রমিক হিসাবে দেখিয়ে আসছিল। পরবর্তীতে সেটা কি হয়েছে? আইন রায় দিছে সাময়িক শ্রমিকদেরকে দিয়ে দীর্ঘদিন কাজ করানো যাবে না, তাহলে সে কি হবে? স্থায়ী শ্রমিকে পরিণত হবে। যেহেতু আমাকে আইনে স্পষ্ট বলে দিছে যে এই সুবিধা তিনি অবসর গ্রহণকালীন সুবিধা, এই চাকরি করলে অবসর গ্রহণ করলে যে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাহার অতিরিক্ত, তাহলে 19-এ কি বলছে? 2 বছরের অধিক চাকরি করলে তিনি এই সুবিধাটা পাবেন। কারণ কেউ যদি 2 বছরের অধিক চাকরি করে, ঠিক আছে, 2 বছর 6 মাস চাকরি করে বা 2 বছর চাকরি করলে সে পাবে, অন্তত 2 বছর বলছে না। কেউ 2 বছর চাকরি করলে তাহলে মৃত্যুজনিত সুবিধা কয়টা পাবে? 4টা পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মৃত্যুজনিতের ক্ষেত্রে কি হবে? বেসিকটা কি হবে? ডাবল হবে। মৃত্যুজনিতের ক্ষেত্রে কি হবে? বেসিকটা রাইট। আরেকটা বেনিফিটের কথা এখানে বাকি বলা আছে, কোনটা বাদ করতে বলেন তো? ইন্স্যুরেন্সের টাকাটা পাবে না? বিজিএমই থেকে বা বিকেএমই থেকে, সেটা কত টাকা হয়? সেটা এখনো পর্যন্ত যেটা আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তাহলে মৃত্যুজনিত সুবিধাটাকে যদি আমরা সামারাইজ করি, আবারও যদি বলি, কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে অন্ততপক্ষে কত বছর চাকরি করতে হবে? 2 বছর। এবং 2 বছরের অতিরিক্ত সে যে কাজ করবে 6 মাসের অধিক সময়কে কি চিন্তা করা হবে? 1 বছরের হিসাবে কাউন্ট করা হবে। একমাত্র এই মৃত্যুজনিতর ক্ষেত্রেই কি বলে
মাসকে 6 মাসের অধিক সময়কে 1 বছর হিসাবে গণনা করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, কোনো শ্রমিক যদি কারখানার ভিতরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হন এবং কারখানার ভিতরে মারা যান অথবা ওই দুর্ঘটনার কারণে কারখানার বাইরে মারা যান, তাহলে প্রতি বছর কাজের জন্য 45 দিনের মজুরি পাবেন, ক্ষতিপূরণ পাবেন। আর যদি তিনি স্বাভাবিক অবস্থায় কারখানার এমপ্লয়ি হিসাবে বাইরে মারা যান, তাহলে প্রতি বছর চাকরির জন্য 30 দিনের মজুরি পাবেন। এবং এই মজুরিটা কী হিসাবে পাবেন, তিনি চাকরি হইতে অবসর গ্রহণ করিলে যেই সুবিধা পাবেন তার অতিরিক্ত হিসাবে পাবেন। তাহলে অবসরের কথা কোথায় বলা আছে? ধারা 28-এ বলা আছে, 28-এ বলা আছে এবং 28-এর 3-এ বলা আছে তিনি 26-এর 4 ধারা অনুযায়ী যে সুবিধা আছে সেটা পাবেন। 26-এর 4-এ কী বলা আছে? প্রতি বছর চাকরির জন্য একটা বেসিক। তাহলে মৃত্যুজনিতের ক্ষেত্রে 2 বছর চাকরি হইলে কয়টা বেসিক পাবেন? ডাবল। 3 বছর হইলে ডাবল, 4 বছর হইলে ডাবল, মানে 2 বছর হইলে 4টা, 3 বছর হইলে 6টা, 4 বছর হইলে 8টা পাবেন। পাশাপাশি কী পাবেন? বিজিএমই বা বিকেএমই থেকে ইন্স্যুরেন্সের টাকাটা পাবেন। ইন্স্যুরেন্সের টাকার পরিমাণটা কত? 2 লক্ষ টাকা। মৃত্যুজনিতটা ক্লিয়ার? তাহলে সেপারেশনের এখন পর্যন্ত আমরা কয়টা পদ্ধতি শিখলাম? 7টা পদ্ধতি। আচ্ছা, 28-এর কটা আমরা অ্যাট এ গ্ল্যান্সে দেখি। 28-এর কতে কী বলা আছে? এ অধ্যায়ে যাহা কিছুই বলা থাকুক না কেন, আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় বা মানুষের নিয়ন্ত্রণ বহির্ভূত বিপর্যয় বা জরুরি প্রয়োজনে কোনো শিল্প স্থানান্তর বা কোনো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হইলে সেই ক্ষেত্রে মালিক শ্রমিক সম্পর্ক সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্ধারণ করিতে পারিবে। 28-এর কতে বলা আছে, যদি মালিকের মানে প্রাকৃতিক বিপর্যয় বা মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কাজের জন্য কারখানা স্থায়ীভাবে বন্ধ, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হইলে সেই ক্ষেত্রে মালিক শ্রমিক সম্পর্ক কী হবে? সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কি করবেন? সমাধান করবেন। তাহলে আমরা এই কিসে বলা আছে? শ্রম আইনে। শ্রম আইনের 28-এর কতে বলা আছে? বিধি দ্বারা। এই বিধিতে, এটাকে বিধিতে কততে বলা আছে? 32-এ। বিধিতে কততে বলা আছে? 32-এ। 32-এ কী বলা আছে বিধিতে? নিয়ন্ত্রণ বহির্ভূত বিপর্যয় বা ক্ষতির কারণে মালিক শ্রমিক সম্পর্ক। এখানে বলা ছিল না যে মালিক শ্রমিক সম্পর্ক সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্ধারণ করিবেন? এখানে 32-এ বলা আছে মালিক নিয়ন্ত্রণ বহির্ভূত বিপর্যয় ক্ষতির কারণে মালিক শ্রমিক সম্পর্ক কি হবে? ধারা 28 ক অনুযায়ী মালিক ও শ্রমিক সম্পর্ক হইবে নিম্নরূপ। শ্রমিক সম্পর্কটা বিধি দ্বারা হবে। কারখানা ওই এলাকা চালানো সম্ভব না, বন্ধ করে দিবে, কিন্তু মালিক এর আরে চিন্তা করলো এই এলাকাতে না, আমি কারখানাটা অন্য একটা এলাকাতে নিয়ে যাব, মানে কারখানা স্থানান্তর করে ফেলবো। সেই ক্ষেত্রে কি কন্ডিশন? সেই ক্ষেত্রে হচ্ছে কারখানা বা প্রতিষ্ঠানের সীমানা হইতে 40 কিলোমিটার দূরত্বের মধ্যে উহা স্থানান্তর করা হইলে তবে উক্ত শ্রমিক ধারা 27 অনুযায়ী সুবিধা পাইবেন। একটা সমাধান পাওয়া। 40 দূরত্বের মধ্যে মালিক একটা কারখানা করছেন এবং সেইখানে শ্রমিককে যাওয়ার জন্য বলতেছেন, শ্রমিক সেইখানে যাবেন না, তাহলে তার সেপারেশনটা কিভাবে হবে? 27 ধারা অনুযায়ী। 27 ধারায় কি বলা আছে? 27 ধারায় বলা আছে রিজাইনের কথা। রিজাইনের ক্ষেত্রে কি কন্ডিশন? কোন শ্রমিকের চাকরির বয়স যদি 5 বছরের বেশি, 10 বছরের কম হয়, প্রতি বছর কাজের জন্য 14 দিনের মজুরি। আর যদি 10 বছরের বেশি হয় তাহলে 30 দিনের মজুরি পাবেন। 40 কিলোমিটার দূরত্বের মধ্যে, এবার অধিক দূরত্বের মধ্যে উহা স্থানান্তর করা হইলে যদি সংশ্লিষ্ট শ্রমিক স্থানান্তরিত স্থানে যাইতে ইচ্ছুক না হন তবে উক্ত শ্রমিক দ্বারা 20 মোতাবেক সুবিধা পাইবেন। ধারা কত অনুযায়ী সুবিধা পাবেন? ধারা 20। ধারা 20-এ কি বলা আছে? ছাঁটাই সম্পর্কে বলা আছে। ধারা 20-এ কি বলা আছে? ছাঁটাই সম্পর্কে বলা আছে। ছাঁটাইয়ে কি বলা আছে? ছাঁটাই করতে গেলে কি করতে হবে? সেক্ষেত্রে কন্ডিশন কি? প্রতি বছর চাকরির জন্য
কি পাবেন? একটা করে বেসিক পাবেন। সে যদি 3 বছর বা 4 বছর চাকরি করে তাহলে 4টা বেসিক পাবেন। তাহলে আমরা 28 কর সাথে আমরা ধারা বিধি 32 যদি মিল করতে পারি, 28 কতে বলা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় অথবা মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কাজের জন্য মালিক যদি কারখানা বন্ধ করে দেন, তাহলে মালিক শ্রমিক সম্পর্ক কিভাবে নির্ধারিত হবে? বিধি দ্বারা। বিধিতে কোথায় বলা আছে? 32-এ বলা আছে যদি মালিক কোনো কারখানা বন্ধ করে দেন তাহলে 2টা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে 40 কিলোমিটারের মধ্যে হয় এবং শ্রমিক যদি সেখানে যেতে না চান তাহলে কি বেনিফিট পাবেন? ধারা 27 অনুযায়ী তিনি বেনিফিট পাবেন। ধারা 27-এ কি বলা আছে? রিজাইনের কথা বলা আছে। রিজাইনের কথা কি বলা আছে? কোনো শ্রমিক যদি চাকরির বয়স 5 বছরের বেশি 10 বছরের কম হয় তাহলে প্রতি বছর চাকরির জন্য তিনি কি পাবেন? 14 দিনের মজুরি পাবেন। আর 10 বছরের বেশি হলে প্রতি বছর চাকরির জন্য তিনি 30 দিনের মজুরি পাবেন। আরেকটা কন্ডিশন বলা আছে যে কি 40 কিলোমিটারের অধিক দূরত্বের মধ্যে যদি কারখানা হয় এবং শ্রমিক যদি সেখানে যেতে না চান তাহলে তিনি কত ধারা? 20 ধারা অনুযায়ী সুবিধা পাবেন। 20 ধারায় কি বলা আছে? ছাঁটাই সম্পর্কে বলা আছে। ছাঁটাই সম্পর্কের মধ্যে কি বলা আছে? কি সুবিধা পাবেন? প্রতি বছর চাকরির জন্য একটা বেসিক পাবেন। তাহলে 1 বছর কাজ করলে একটা বেসিক, 2 বছর কাজ করলে 2টা বেসিক, 3 বছর কাজ করলে 3টা বেসিক। তাহলে কেউ যদি যেতে না চায় 2টা কন্ডিশন, একটা হচ্ছে 40 কিলোমিটারের মধ্যে, আরেকটা হচ্ছে 40 কিলোমিটার দূরত্বের অধিক। শ্রমিকগণ স্থানান্তরিত স্থানে যোগদান করিলে তাহার চাকরির ধারাবাহিকতা এবং চাকরি শর্তাবলী অপরিবর্তিত থাকিবে। শ্রমিক আগে কোনো কারখানায় যদি 4 বছর কাজ করে অন্য কারখানাতে স্থানান্তরিত যায়, তার পার্সোনাল ফাইলটা ওখানে চলে যাবে এবং তাকে গণনা করা হবে সে 4 বছর ধরেই কাজ করতেছে, তাকে নতুন নিয়োগ দেখানো হবে না। কোনো শ্রমিক যদি তার চাকরির কোনো ছেদ ঘটবে না, সে এই কারখানায় 4 বছর ধরে কাজ করতেছে, মনে করেন গাজীপুর এলাকায়, এখন কারখানা চলে যাবে আশুলিয়া এলাকায়। আশুলিয়া এলাকায় সে যখন কাজ করতেছে তার চাকরি বয়স কি ওই দিন থেকে গণনা করা হবে? আগে সে 3 বছর 4 বছর যতদিন কাজ করছে সেটাই গণনা করা হবে। শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ কারখানা কর্তৃপক্ষ কত দিনের মধ্যে করবেন? শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ কত দিনের মধ্যে করবেন? আমরা আইনের লেখাটা প্রথমে পড়ে নেই, তারপরে আমরা ব্যাখ্যা যাব। আইনে বলা আছে অবসর, ডিসচার্জ, ছাঁটাই, বরখাস্ত, চাকরির অবসান ইত্যাদি যে কোনো শ্রমিকের চাকরির ছেদ পরবর্তী সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সকল পাওনাদি পরিশোধ করিতে হইবে। কোনো শ্রমিককে যদি চাকরি থেকে রিজাইন দেয় বা তাকে বরখাস্ত করা হয়, তাকে ছাঁটাই করা হয়, তার পাওনাদি কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে? 30 কর্মদিবসের মধ্যে তার পাওনাদি পরিশোধ করতে হবে। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, 30 দিনের মধ্যে আইনগতভাবে। আর আরেকটা বিষয় আছে, আমি সামনে গিয়ে আপনাদের মজুরি পরিশোধের সময় তাতে পড়াবো। মজুরি দিতে হবে কত দিনের মধ্যে? 7 কর্মদিবসের মধ্যে। আমরা ওটাতে পরে যাচ্ছি। একটা শ্রমিক যদি চাকরি থেকে তার অবসায়ন ঘটে, সেপারেশন ঘটে, তাহলে তার পেমেন্টটা দিতে হবে সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যে। কিশোর শ্রমিক চাকরির ক্ষেত্রে যে কন্ডিশনটা হচ্ছে, কোনো কিশোরকে কোনো কারখানা বা খনিতে দৈনিক 5 ঘন্টার অধিক এবং সপ্তাহে 30 ঘন্টার অধিক সময় কাজ করিতে দেওয়া হইবে না। কিশোর শ্রমিককে চাকরির ক্ষেত্রে নিতে এই কন্ডিশনটার কারণেই, কিশোর বলতে কি 14 বছরের বেশি 18 বছরের কম, তাদেরকে নিলে দিনে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করানো যাবে? 5 ঘন্টা কাজ করানো যাবে এবং সপ্তাহে সর্বোচ্চ 30, 5-6 30 ঘন্টা করানো যাবে। কিন্তু একটা ফ্যাক্টরি চলে কত ঘন্টা? সপ্তাহে যদি কম করে হলে চলে 48 ঘন্টা, 2 ঘন্টা ওভারটাইম হলে 60 ঘন্টা হয়, তাই না? কিশোর শ্রমিক নিলে অর্ধেক ঘন্টা হয়। তাহলে গার্মেন্টস তো চেইন ওয়ার্ক। এখন একটা লাইনের মধ্যে আছে 50 জন লোক, এর মধ্যে কিশোর শ্রমিক যদি 1 বা 2 জন থাকে, 2টা মেশিন না চলে, তাহলে কি হবে? আউটপুট গণনা করা যাবে না। এই জন্য কী করতে হবে? কিশোর শ্রমিককে এই জন্য আইনগতভাবে নেওয়ার একটাই থাকলেও কারখানায় কৌশলগত কারণে কোনো কারখানা কিশোর শ্রমিক নিচ্ছে না। আবার তাদের ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা আছে।